সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকেডের বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 11-এর পরীক্ষা কিন্তু দোরগোড়ায় চলে এসেছে। তো তোমরা অনেকেই প্রিপারেশন নিচ্ছ, অনেকেই প্রিপেয়ার্ড হয়ে গেছো। তো তোমাদেরকে আমি কিন্তু আগে থেকেই অনেকটা সিলেবাস শেষ করে রেখেছি। আর আমি কিন্তু এখানে তোমাদের যে পুঁইমাচা গল্পটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পুঁইমাচা গল্পটা রয়েছে, এখানে কিন্তু আমি পড়াচ্ছিলাম বা যার অনেকটা অংশ শেষ করে ফেলেছি। তো এই সেই রকমই আজকেও কিছুটা অংশ বা কতদূর এগোনো যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো তোমাদের কাছে আমার কোশ্চান থাকলো যে খেন্তি কি চচ্চড়ি খেতে ভালোবাসতো? আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, তারপর দেখো, দিন দুই পরের কথা। সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল, তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। এবার যখন দিন যখন আরও এগিয়ে চলে বা গল্পের যখন মুহূর্তগুলো প্রায় চলছে তার ক্লাইম্যাক্স পর্যায়ে এবং তার শেষের দিকে, তো সেই সময় 2 দিন যেটা পরের ঘটনাটার আগে ঘটনাগুলো তোমাদেরকে আমি বলেছি। তো সেই সময় সকালে উঠিয়া সহায় হরি লেবু গাছের ফাঁকা দিয়ে নিতান্ত কচি রোদ, অর্থাৎ সকালের নিতান্ত কচি রোদ মানে কি, সকালের যে সূর্যর যে উষ্ণ যে ভাব নিয়ে যে রোদের আগমন ঘটে, সেই রোদের উত্তাপে বসে সহায় হরি কিন্তু উঠানে তামাক টানছিল। বড় মেয়ে খেন্তি এসে বলছে যে, বাবা যাবে না? মা তো ঘাটে গেল, অর্থাৎ মা বাড়িতে নেই। এবার চলো আমরা কোথাও যাই। এবার কোথায় যাচ্ছে দেখো। সহায় হরি একবার বাড়ির পাশের ঘাটটায় সহায় হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন। পরে নিম্ন স্বরে বলিলেন, যা শিগগিরি শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে এক প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপর পিতাপুত্রীতে সন্তর্পণে সম্মুখ দরজা দিয়ে বাহির হইয়া গেল। এবার দেখছে, এবার শাহরিকে যখন বলছে, খেন্তি যখন এসে বলছে যে বাবা যাবে না, তো এবার সহায়হরি এদিক ওদিক চেয়ে পাশের ঘাটটা দিক চেয়ে দিল, কেউ নেই। যা শাবলখানা নিয়ে আয়, আমরা বেরিয়ে যাব। তারপর শাবলখানা নিয়ে এসে পিতা আর তার কন্যাতে উভয় সন্তর্পণে তার সাহসের মধ্য দিয়ে সম্মুখ দরজা দিয়ে কিন্তু বেরিয়ে গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে ছিঁদ দিবার উদ্দেশ্যে চলিয়াছে। এই পিতা এবং কন্যা এমন একটা ভাব বা এমন একটা উল্লাসের মধ্য দিয়ে যাচ্ছিল যে তারা ছিঁদ মানে কি, আগেকার দিনে চোরেরা বাড়ির দেওয়াল কেটে যে ফুটো করে সেই ফুটোর মধ্য দিয়ে ঢুকে তারা কিন্তু চুরি করতো। এই চুরিটাকে ছিঁদ বলছে। তো তাদেরকে দেখে মনে হয় তারা কিন্তু ছিঁদ দিতে চলেছে। তারপর অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবা জোগাড় করিতেছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুঁকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা মা বলে দিলে, খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বের করে দিয়ে আসবে। এবার যখনই
খেন্তি এবং সয়হরি বাহির হয়ে গেল, কিন্তু সেটা অন্নপূর্ণা জানি। এবার অন্নপূর্ণা যখনই ঘাট থেকে ফিরে এলো, তখনই আমাদের অন্নপূর্ণা ঘাট থেকে ফিরে এলো, তখনই মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা এসে বলছে, খুড়িমা, মাছ হবে না, মা অসুচ, তুমি আমাদের নবান্নটা এবং ইতু যে পুজো হয়, যে মেয়েদের যে ব্রত কথা, তার ইতু একটা অন্যতম, তো ইতুর ঘটগুলো তুমি বার করে দেবে। মুখিজ্জ বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাঁধারে এক জলাশয়, শ্যাওড়া বনভাট, রাংচিতা বনচালতা গাছের ঘন বন, শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। একটা লেজঝোলা হলদে পাখি, ডাক দেবে, একটা লেজঝোলা হলদে পাখি আমরা গাছের ডাল হইতে এই ডাল ওই ডালে যাইতেছিল। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলে, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন, ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন খুঁড়িতেছে। দুর্গা কথার পরের হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অর্থাৎ যখনই অন্নপূর্ণা মুখুজ্জে বাড়ি যাচ্ছে, তখনই সে একটা পাড়া থেকে আর একটা পাড়া, সেখানে শ্যাওড়া বনভাট, রাংচাতা বনচালতা গাছের গভীর অরণ্য থেকে পেরিয়ে আসতে হচ্ছে। সেখানে একটা লেজঝোলা পাখি একটা আমড়া গাছে বসে এক ডাল থেকে ও ডালে যাচ্ছে। এমন সময় অন্নপূর্ণা কি মনে করলো, যে বনের মধ্য থেকে একটা খুব খুব আওয়াজ, খোঁড়ার একটা আওয়াজ পাচ্ছে। এবার তুমি রিলেট করতে পারছো যে খোঁড়ার যে ওরা কিন্তু শাবল নিয়ে এসেছে, বাপ আর মেয়েতে কিন্তু শাবল নিয়ে এসেছে। এখানে কিন্তু অন্নপূর্ণা খুব খুব বনের মধ্যে একটা আওয়াজ পাচ্ছে। দেখো গল্পে তারপরে, তারা খানিক দূর হইতে যাবার পর বনের মধ্যে খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণা কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটির সম্মুখ লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেহের দিকে চাইয়া বললেন, এখনো নাইতে যাসনি? কোথায় ছিলি এতক্ষণ? এবার অন্নপূর্ণা যখন মুখুজ্জে বাড়ি থেকে দেরি হচ্ছে আসতে দেরি হলো, তখন সে এসে কি দেখলো, খেন্তি তেলের বাটির সম্মুখে, তার সামনে নিয়ে আমাদের যে মেয়েরা বা মায়েরা হয়তো তেলের বাটির সামনে নিয়ে তা তুলে তেল দেয়, অর্থাৎ খোপা খোলে। তো সেই রকমই একটা ভঙ্গিতে আমাদের খেন্তিও কিন্তু চুলে তেল দিচ্ছে। অন্নপূর্ণা এসে তাকে জিজ্ঞাসা করছে যে, এখনো যাসনি নাইতে একটা স্নান করতে বা চান করতে? কোথায় ছিলি এতক্ষণ? জিজ্ঞাসা করছে। খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে মাজা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করিয়া যাইবার একটুখানি পরে সয়হরি, সোত সাহে ডাক দাও, 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন, এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টি সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিল, ওই পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু ও মাসে মাসে এদিকে পায়ের ধুলো পড়তো, তা আজকাল তোমার আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু রেখেছি দা ঠাকুর, বরং এই দেখো। অন্নপূর্ণা কিন্তু যখন বনের মধ্যে খুব খুব আওয়াজ শুনছিল এই মুখুজ্জে বাড়ি যাওয়ার, সেই সময় এই কাজ করছিল খেন্তি আর সহায়রী। তারা কিন্তু ওই বরজপোতার বনে কিন্তু ওই খুব শাবল দিয়ে কিন্তু মেটে আলু তুলছিল। তো এবার সম্মুখে ঢুকে যখন অন্নপূর্ণাকে দেখতে পাচ্ছে, তখনই কোনো কিছু কৈফিয়তের বন্যা বড়িয়ে দেওয়ার আগে, অর্থাৎ অন্নপূর্ণা কিছু জিজ্ঞাসা করার আগে সে বলতে থাকছে যে, ময়সা চৌকিদার তাকে বলে যে তোমার বাবা থাকতে এপাড়ায় রোজই আসতো এবং নিয়ে যেত, আলু টালু নিয়ে যেত। তো তুমি তো আসো না, তো তোমার জন্য একটা আলু রেখেছি বেড়ার ধারে, তুমি এটা নিয়ে যাও। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? এই যে অন্নপূর্ণা এবার ধরে ফেলেছে। সবাই অবাক হয়ে, আমি? না, আমি কখনো না, এই তো আমি। শহরী ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অর্থাৎ অন্নপূর্ণা কিন্তু ধরে ফেলেছে শহরী কোথায় ছিল। অন্নপূর্ণা পূর্বের মতো স্থির দৃশ্যে স্বামীর দিকে চাই বললেন, চুরি তো করবে, 3 কালে কি 1 কালে আছে, মিথ্যা কথা বলা এখন আর বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গেছে, আর কি? দুর্গার মা ডেকে পাঠিয়েছিল, পালায় যাচ্ছি। শুনলাম বলচ্যতার বনের মধ্যে খুব খুব শব্দ, এই যে খুব খুব
শব্দ, আর এই যে খুব খুব শব্দ, এই যে খুব খুব শব্দ, খুব খুব শব্দ, তখনই বুঝতে পেরেছি ছাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছা হয়, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? এবার বলছে আমি তো বাড়িতে ছিলাম না, আমি তো যাচ্ছিলাম মুখুজ্জেদের বাড়ি, তো আমি দেখলাম বড় তার পরে আমার যে আওয়াজ পেলো, তখনই তোমরা যে খুব খুব করে আলু তুলছিলে, তো সেটা বন্ধ করে দিলে। তো তোমার ইহকালও নেই, এ কালও নেই, পরকালও নেই, তো আমাদের মেয়ে যে রয়েছে খেন্তি, তাকে তুমি টেনো না, কারণ তার বিয়ে যোগ্য হয়েছে, তাকে বিয়ে দিতে হবে, এইসবের মধ্যে জড়িয়ে পড়ে তার বিয়ে কে করবে? তো তাই অন্নপূর্ণা সহায়রীকে বলছে। তো আজ এই পর্যন্তই। আহ, পরে আবার পরে পরে আবার ক্লাসটা করাবো। যদি বুঝতে পারো, ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।